বাংলাদেশের হাজার হাজার মন্দিরের ভিতর একটা, হাজার হাজার মন্দিরের মধ্যে একটা, মানে এই হাজার হাজার মন্দির আজকে বিলুপ্ত প্রায়। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মন্দিরগুলো ছিল, মুসলিমের কয়েকটা মন্দির সংস্কার সাধন হয়েছে বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের অধিগ্রহণ করেছে, কিন্তু অধিকাংশ মন্দিরগুলো এইরকম দুর্দশাগ্রস্ত। আজকে আমাদের মন্দির কমিটির যে সভাপতি মহোদয়ের বক্তব্যতে আমরা সমস্ত ইতিহাস জানলাম। ইতিমধ্যেই আমাদের সুযোগ্য সভাপতি আজকে মঞ্চে, ওনার নিকট থেকে শুনেছি যে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আবেদন করা হয়েছে এই মন্দিরটা অধিগ্রহণ করার জন্য। এবং এই মন্দির যে কমপ্লেক্স, প্রচুর জায়গা মন্দিরে অরক্ষিত অবস্থায় পড়েছিল। আজকে শুধু কালী মন্দিরের সাথে এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আংশিক প্রতিষ্ঠিত হয়েছে, হরি মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে আরম্ভ হলো। আরও মন্দির, আরও বিভিন্ন সনাতন ধর্মের অনুসারীরা তারাও এসে এই মন্দির কমপ্লেক্সের মধ্যে মন্দির করুক। তৎসঙ্গে এই কালী মন্দির এবং শিব মন্দিরকে সংরক্ষণ করার জন্যে সমস্ত সম্প্রদায়ের, বিশেষ করে সনাতনী, আমরা সনাতন সম্প্রদায়, বিভিন্ন সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায় আমরা সমবেত হয়ে এই ঐতিহ্যবাহী মন্দির দুটো যাতে সংরক্ষণ করতে পারি এবং সংস্কার সাধন করতে পারি, এর জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা মতুয়া মিশন তথা মতুয়া সম্প্রদায় যেমন হরি মন্দির করবো, তৎসঙ্গে এই মন্দির দুটো সংরক্ষণের জন্যেও আমি এই মতুয়াদের নিকট আমি আবেদন করব। বিশেষ করে আজকে সুবর্ণা ঠাকুর এখানে এসছে আমাদের সনাতনীদের প্রতিনিধি হিসেবে, শুধু মতুয়া না। আমিও চাইব যে জাতীয় সংসদ অধিবেশনের মাঝে সমস্ত মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকে, এমপি মহোদয়গণ উপস্থিত থাকে, অন্তত উনি যেন সবার সঙ্গে আলোচনা করে এই বাংলাদেশের বিলুপ্ত প্রায় এই মন্দিরগুলো কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে, একাধিকবার সাক্ষাৎ করতে পারবেন। আমাদের মহাসচিব মহোদয়ের ভালো ধারণা আছে আমাদের সম্পর্কে, তার সঙ্গে আলোচনা করে এই ঐতিহ্যবাহী আমাদের মন্দির, আমাদের দেবত্ব সম্পত্তিগুলো যাতে রক্ষা করা যায় এই বিষয়ে আলোচনা করবেন। আমি বেশি কথা বলবো না, মতুয়াদের বলবো, মতুয়াটা সম্প্রদায়, আমরা মূল ধর্ম সনাতন ধর্ম, আমাদের মতুয়াদের বলা হয় সূক্ষ্ম সনাতন ধর্ম। আমরা চাই এই মুহূর্ত বাংলাদেশের সমস্ত সনাতনীদের, বিভিন্ন সম্প্রদায়ের যারা আছে, মূল আমরা সনাতনী, এই সনাতনী গোষ্ঠী, সনাতনী সম্প্রদায়, সনাতন ধর্মের যারা আছে, আজকে হিন্দু নামে পরিচিত, হিন্দু কোনো ধর্ম না, আপনারা জানেন হিন্দু ধর্মের কোনো ইতিহাস নেই, 2 থেকে 2,500 বছর মাত্র হিন্দু ধর্ম নামকরণ হয়েছে। আমরা সবই সনাতন। আমাদের যে মূল ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত, এখানে কোথায় হিন্দু শব্দ নেই। অতএব হিন্দু কোনো ধর্মের মধ্যে পড়ে না, মূল সনাতন ধর্ম। অন্তত বাংলাদেশে যারা সনাতনী আছি, বিভিন্ন সম্প্রদায় ভক্ত, এক একজন মহাপুরুষ এসছেন, অবতাররা এসছেন, তাদের যারা অনুসারী, তাদের এক একটা সম্প্রদায় আমরা বলি। যেমন মতুয়া সম্প্রদায়, হরিগুরুচাঁদ ঠাকুরের অনুসারী যারা, তারা মতুয়া, হরি নামে মাতোয়ারা, বা ঈশ্বরের বিভিন্ন ভগবানের নামে, ঈশ্বরের নামে যারা মাতোয়ারা, তারাই মতুয়া। সে কারণে এই মতুয়া সম্প্রদায় আজকে বৃহত্তর একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর একদিন অধিকার ছিল না শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, কোনো অধিকার ছিল না। এই অধিকারের জন্য আন্দোলন করছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। উপমহাদেশে এই ভারতের শতকরা 90% মানুষই ছিল অপেঙ্ক্ত, যারা ছিল অধিকার হারা, যাদের একসময় চন্ডাল বলা হতো, যারা আপনারা জানেন 1891 সাল থেকে 1911 সাল, এই কয়েক বছর আন্দোলন করে গুরুচাঁদ ঠাকুর আমাদের শিডিউল মুক্ত করলেন।
1911 সালে আমরা শিডিউল ভুক্ত হলাম, এই জন্য আমাদের বলা হয় শিডিউল কাস্ট। সে কারণে এই যে বৃহত্তর জনগোষ্ঠী ভারতবর্ষে, শুধু মতুয়া না, যে আন্দোলন গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের পরে যে আন্দোলনটা এগিয়ে নিয়েছিলেন B.R. আম্বেদকর মহাশয়, সেই আন্দোলনের ফসল আমরা আজকে আমরা সংগঠিত। তার প্রমাণ ভারতবর্ষের পশ্চিম বাংলার দিক তাকিয়ে দেখেন। এই মতুয়া জনগোষ্ঠীর কথা শুনে সুদূর ভারতের অধীশ্বর নরেন্দ্র মোদীজি দৌড়ে এসেছিলেন ওরাকান্দি। অর্থ কি? শুধু কি মন্দিরে পুজো দিতে, শুধু কি ওরাকান্দি পরিদর্শনের জন্য না, এর পিছনেও রাজনৈতিক, এর পিছনেও ছিল যে মতুয়া জনগোষ্ঠীর মূল কেন্দ্র হচ্ছে শ্রীরাম ওরাকান্দি। অর্থাৎ সে একটা ধর্মপ্রাণ ব্যক্তি, আপনারা জানেন নরেন্দ্র মোদী। তারপরেও যেহেতু সে রাজনীতিবিদ, ওরাকান্দি আসলে এই মতুয়া সম্প্রদায়ের অনুভব পায়। উনি যে বছর ওরাকান্দি আসলেন, তার পরের বছরই লোকসভার নির্বাচনের উল্লেখযোগ্য একটা কয়েকজন MP পেলেন পশ্চিম বাংলায় উনি। এবার দেখেন মতুয়ারা, পশ্চিম বাংলার মতুয়ারা যেদিন শুনছে সুবর্ণা ঠাকুর জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নমিনেশন পেয়েছেন, এই সংরক্ষিত আসন তো জানেন, নমিনেশন পাওয়া মানে সে MP হওয়া। তার 2 দিন না 3 দিন পরে পশ্চিম বাংলায় নির্বাচন হলো। মতুয়ারা কৃতজ্ঞতা ভরে যে আমার শ্রীরাম ওরাকান্দি গিয়েছিলেন মোদীজি, আর বাংলাদেশের আমাদের মা MP হয়েছেন। অতএব ভারতীয় হিন্দুরাও মতুয়ারাও বিজেপিতে কি পরিমাণ তাদের সমর্থন দিয়েছে। এবার যা হোক, আমরা চাইব আমাদের একতাবদ্ধতা। কে মতুয়া, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, শৈব আমরা দেখবো না, আমরা সনাতনী। এই দেশে যদি আমাদের টিকে থাকতে হয়, আমাদের একতাবদ্ধ হতে হবে। একটু একতাবদ্ধ রূপ এবার দেখছে বাংলাদেশ সরকার, BNP সরকার। আজকে আমাদের জানা মতে 50 থেকে 60টা MP এই সংখ্যালঘু হিন্দুদের ভোটে তারা নির্বাচিত হয়েছে। এই হিন্দুরা, সংখ্যালঘুরা, এরা শতভাগই আমলকি ভোট দিত। এরা যদি আজকে এবার ধানের সূচি ভোট না দিত, আজকে BNPর অবস্থান কোথায় যেত, আর বিরোধী যে দল আছে তাদের অবস্থান কোথায় যেত আপনারা জানেন। কেউ 2000, কেউ 3000, কেউ 4000 ভোটে বিভিন্ন আসন থেকে BNPর লিডাররা নির্বাচিত হয়েছে। যাই হোক, এই জন্য একতাবদ্ধ রূপ আপনার আরো সংগঠিত হন। এবার আমাদের 2টো সিট দিয়েছে BNP থেকে, আপনাদের বাগেরহাট 4 এবং বাগেরহাটে 1। যদিও দুর্ভাগ্য আমরা হতে পারিনি। কপিল বাবু মাত্র 1700 ভোট পেলে সে নির্বাচিত হতো, আসতে পারেনি। কিন্তু আমরা যদি সংগঠিত হই, আগামীতে আমরা 2টো সিট না, ন্যূনতম 10 থেকে 15টা সিটের দাবিদার থাকবো। কিন্তু সে নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচনে দাঁড়ানোর মতো আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের রাজনীতি করতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, আইন সবাই যাও তোমরা। অর্থাৎ এই MP মহোদয় কোনো আইন প্রণয়ন করেন জাতীয় সংসদে যে, অতএব আমাদের রাজনীতি করতে হবে। এই 5 বছরে আপনাদের রাজনীতি করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আগামীতে ইউনিয়ন পরিষদে 1 বছর পরে আমাদের স্থানীয় সরকার ঘোষণা দিয়েছেন, আমাদের কয়জন ইউনিয়ন পরিষদে আপনারা দাঁড়াবেন। নির্বাচন করতে হবে, হারে যাই আপত্তি নেই, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আগামীতে স্থানীয় সরকারের পরে আপনার উপজেলা নির্বাচন, আমাদের লোকজনকে উপজেলা নির্বাচন করতে হবে। এরপরে 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। আমরা যদি একতাবদ্ধ হতে পারি, আমরা অবশ্যই জাতীয়তাবাদী দল এবার যেমন মূল্যায়ন করছে, আগামীতেও মূল্যায়ন করবে। তার মধ্যে আমাদের ঐক্যতার একান্ত প্রয়োজন। আমরা যে মতে যে পথেই থাকি না কেন, আমাদের একতাবদ্ধের একান্ত প্রয়োজন। একতাবদ্ধ হলে অনেক কিছুই সম্ভব। আজকে আমাদের প্রতিটা মন্দিরে পুরোহিতদের বাধা দিচ্ছে সরকার, তাই না? শুধু পুরোহিতদের বাধা নিয়ে তো সন্তুষ্ট থাকবো না আমরা।
আরো অনেক দাবি দেবো আছে আমাদের। এই দাবিগুলো একসঙ্গে করতে হবে আমাদের, যেহেতু আমরাই পারবো আমাদের জনসংখ্যা। আজকে দেখেন চিন্ময় প্রভুর আন্দোলন কেন জানা বললো, এখনো কেন সে জেল খাটছে, কারণ কি? আমরা একতাবদ্ধ হতে পারি নাই। মুষ্টিমেয় কয়েকজনের নিয়ে চিন্তা করলে হবে না তো, আমাদের বৃহত্তর স্বার্থে আমাদের আন্দোলন করতে হবে। আজকে আমরা একটা দাবি করছি ইরশাদ সাহেবের আমল থেকে। ইরশাদ সাহেব যখন সিধা মোড়াকান্দি আসলো 84 সালে, আমরা একটা দাবি করেছিলাম বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী প্রায় অর্ধেকটা মতুয়া সম্প্রদায়। ইরশাদ সাহেব যখন শিল্পকলা একাডেমিতে হিন্দু সম্মেলন করলো, সেখানে মতুয়া প্রতিনিধি হিসেবে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। ওখানে হিন্দুদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো যে আমরা শ্রীকৃষ্ণ জন্মদিনে সরকারি ছুটি চাই। ইরশাদ সাহেব জিজ্ঞেস করলো, আপনারা যারা ধর্মীয় এক একটা মতের যারা প্রধান আছেন, এক একটা সম্প্রদায়ের প্রধান আছেন, আপনাদের মতামত কি? সমস্ত আমরা সবাই বললাম শ্রীকৃষ্ণ আমাদের অবতার, তার জন্মদিনে আমরা সরকারি ছুটি চাই। উনি কিন্তু ঘোষণা দিলেন, হ্যাঁ শ্রীকৃষ্ণের জন্মদিনই সরকারি ছুটি হবে। সেখানে মতুয়া, বৈষ্ণব, শাক্ত, শৈব, ওই নমশূদ্র, উচ্চবর্ণের কোনো প্রভেদ ছিল না। অথচ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা সরকারি ছুটি চাইলাম প্রেসিডেন্টের সাথে 84 সালে। উনি বলল, আমি কথা দিয়ে গেলাম হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি হবে, কিন্তু এখনো সেই প্রতি সপ্তাহ সোমবারের দিন মন্ত্রিসভার বৈঠক হয়। আমাদের এই সচিব মহোদয় জানে, মন্ত্রিসভার মিটিং হয় প্রতি সোমবারে। বল আগামী সোমবার আমার মন্ত্রী পরিষদের মিটিং এ আপনাদের হিন্দু যে প্রতিনিধি আছে এবং পূর্ব মন্ত্রীদের নিয়ে সিদ্ধান্ত নেব যাতে সরকারি ছুটি হয়। এই বিষয়টা আমি 100 থেকে 100 ভাগ আমি সিদ্ধান্তে পৌঁছবো, যদি আপনাদের মন্ত্রীরাও সম্মতি দেয়। দুর্ভাগ্য কি জানেন, ওখানে একটা মন্ত্রী ছিল, একজন মন্ত্রী ছিল মিস্টার সুনীল গুপ্ত। উনি হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটিকে মেনে নিতে পারেন নাই। কারণটা বুঝছেন? আমির ভাঙায় সেই কাস্টিজম, সেই বর্ণবাদ। একজন নমশূদ্রের ঘরের অবতার মহাপুরুষ, তার জন্মদিনে সরকারি ছুটি হবে, এটি উনি মেনে নিতে পারে নাই। প্রেসিডেন্ট ইরশাদ বলল, ঠাকুর মশাইরা, তার 1 মাস পরে উনি আসলেন রামদে কলেজ অনুমোদন করতে সরকারি। আমরাই দাবি করছিলাম রামদে কলেজ সরকারি করতে হবে। উনি ওরাকান্দি বসে ঘোষণা দিয়ে গেল রামদে কলেজ সরকারি ঘোষণা করলাম। 1 মাস পরে এসে ওই কলেজ যখন উদ্বোধন করলেন, উনি ঠাকুর পরিবারের সাথে সাক্ষাৎ করে বলল, ঠাকুর মশাই আমি কথা দিতে পারলাম না, আপনাদের কথা রাখতে পারলাম না আপনাদের লোকের জন্য। সে কারণে এই বর্ণবাদের বিরুদ্ধে চৈতন্য মহাপ্রভু আন্দোলন করছিলেন সারা জীবন। যে কারণে চৈতন্য মহাপ্রভু অকালে হারাই গেলেন। চৈতন্য জীবনী গ্রন্থ পড়বেন আপনারা। এই বর্ণবাদ বিলুপ্তির জন্য সারা জীবন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও এই বর্ণবাদের বিরুদ্ধে, সৎমার্গের বিরুদ্ধে উনি আন্দোলন করছিলেন। যে আন্দোলনের ধারাবাহিকতায় হরিচাঁদ ঠাকুর আসলেন এবং গুরুচাঁদ ঠাকুর সারা জীবন সেই আন্দোলন করলেন। বৈষ্ণব ধর্ম, আমরা বলি বিশুদ্ধ বৈষ্ণব ধর্মই মতুয়া ধর্ম। বৈষ্ণব ধর্মের মহাপ্রভু সারা জীবনের, নিমাই পণ্ডিত ছিল সবথেকে বড় পণ্ডিত ভারতবর্ষে। উনি নিজের কোনো গ্রন্থ রচনা করে যাননি, করেন নাই, উনি পাণ্ডিত্য কোনদিন দেখান নাই। উনি একবার মাত্র 8টা শ্লোক রচনা করছিলেন। ওই যে আমাদের সুভাষবাবু জানে, মতুয়ার মানে বৈষ্ণবীয় কি হলে বৈষ্ণব হওয়া যায়, তার 3য় শ্লোক কোনটা জানেন? আমরা সবসময় বলি ওই ত্রিনাদপি শুনিছেন তরুণ সহিষ্ণু, ওই শ্লোকটা। এই শ্লোকের মর্মার্থ বুঝবেন, বৈষ্ণব আর মতুয়ার ভিতর কোনো বিভেদ নেই। তৃণের থেকে নিচু হও, তরুণ থেকে সহিষ্ণুতা হও, অমানিকে মান দাও, আর সদা হরিনাম কীর্তন করো। এই হলো বৈষ্ণবীয় ভাব। এই কয়টা নির্দেশ যে মানতে পারে সে বৈষ্ণব আর সে মতুয়া।